আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। You are being so rude, Papa. You are forcing me. সাইফ নিটল দৃষ্টিতে তাকিয়ে বলল। সিয়াসা টলমলে চোখে তাকিয়ে থাকে পাপার দিকে। দৃষ্টিতে তার অসহায়ত্ব অনুনয়। এলোমেলো পায়ে দুপা এগিয়ে যায় বাবার কাছে, দুহাতে বাবার পেটের কাছে টি শার্ট খামচে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে, অনুরোধ করে বলে, প্লিজ পাপা, এত কঠোর হয়েও না। দর্পণকে ছাড়া অন্য কোনো পুরুষকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। কাউকে ভালোবাসা তো অপরাধ নয়। তুমি নিজেও তো মাম্মাকে ভালোবেসে বিয়ে করেছিলে। তার জন্যই আজ তোমার মাম্মা আমাদের মাঝে নেই। ভালোবাসা সকলের জন্য অপরাধ নয়, কিন্তু তোমার আমার জন্য ভালোবাসা অপরাধ। ভালোবাসা মোহ ছাড়া আর কিচ্ছু নয়। ভোলার চেষ্টা করো, দেখবে একদিন এই সব কিছু তোমার কাছে তুচ্ছ অনুভূতি মনে হবে। ভুলে যাও তাকে, বিয়ের জন্য প্রস্তুতি নাও। বলেই সাইফ মেয়ের হাতের মুঠোয় থাকা টি শার্ট সারিয়ে নেয়। আশরাফের উদ্দেশ্যে বলল, শিয়াশার পাসপোর্ট রেনু করতে দাও। বিয়ে সম্পন্ন হতেই উমায়ের তাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে। আশরাফ কিছু বলে না। সে তাকিয়ে ভাগ্নির মুখের দিকে। কিছুক্ষণ আগে সেই প্রসন্ন হাসি খুশি মেয়েটি যেন অচিরেই হারিয়ে গিয়েছে। সিয়াসা অনুভূতিহীন মেঝের দিকে তাকিয়ে আছে। ক্ষণকাল বাদে টপ টপিয়ে কিছু বেদনা অশ্রু হয়ে গড়িয়ে পড়ল। শুভ্র টাইলসে পড়া অশ্রুগুলো যেন তার শুভ্রতার সাথে হেলায় মিলিয়ে গেল, যেমনটা হেলায় মিলিয়ে যাচ্ছে সকলে সিয়াসার অনুভূতিগুলোকে। কেউ বিন্দুমাত্র গুরুত্ব দিল না মেয়েটির অন্তরালে বেড়ে ওঠা প্রণয়ী নামক অনুভূতিকে। কেউ বুঝতে চাইছে না সে দর্পণ নামক ওই লোকটির সাথে ঠিক কতটা বাজেভাবে জড়িয়ে আছে। আশফাক আহমেদ ধীর পায়ে এগিয়ে আসে নাতনির কাছে। দুহাতে বুকে জড়িয়ে নেয় নিশ্চল অনুভূতিহীন দেহটি। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না নানু ভাই। আপাত দৃষ্টিতে তোমার কাছে এটা জুলুম মনে হলেও একদিন ঠিক অনুধাবন করতে পারবে তোমার বাবা ঠিক ছিল। বাবাকে কষ্ট দিও না। তুমি ছাড়া আর তার কেউ নেই নানু ভাই। তোমার থেকে পাওয়া ক্ষত তাকে চিরতরে শেষ করে দেবে। ও মায়ের খুব ভালো ছেলে, তোমায় খুব ভালোবাসবে। তুমি সুখী হবে, দেখবে তখন এগুলো খুব সহজে ভুলে যাবে। সিয়াসা কিছু বলে না, নানার বুক থেকে সরে আসে। নীরবে নিজের ঘরে চলে যায়। মিনি মিনুই তার পিছু নিতে গেলে সশব্দে তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেয় সিয়াসা। তমসা আচ্ছন্ন রাতের নিস্তব্ধতায় আলোকিত সেনানিবাস। রাতের নিস্তব্ধতা ভাঙছে সমস্বরে হাসির শব্দে। সেনানিবাসে দোতলায় থাকা মিটিং রুমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসির শব্দে মুখরিত। জেনারেল এনাম বান্দরবান সেনানিবাসে বহুদিন পরে এসেছে। কর্মকর্তারা বেশ উৎফুল্ল তার আগমনে। উপরন্তু অন্য সেনানিবাসের কর্মকর্তারাও আজ বান্দরবানে রয়েছে। অফিসিয়াল কার্যক্রম শেষে সকল কর্মকর্তারা আজ স্যারের উপস্থিতিতে আড্ডায় মশগুল। উক্ত আড্ডায় সুবেদারকে বেশ আগ্রহী, উৎসুক, আনন্দিত দেখা যায়। নারী জাতি থেকে দূরত্ব বজায় রাখলেও পুরুষ জাতি নিয়ে তার বেশ আগ্রহ। নারী হয় ন্যাকা, নাটকে পটু, বাকপটু, প্যাচালো, ঝামেলার, আবার মাত্র অতিরিক্ত মোহনীয়। তাই এই জাতি থেকে যত দূরে থাকা যাবে চরিত্র তত শুদ্ধ থাকবে। এই ধারণা সে আজীবন মেনে চলে এসেছে। তার মা এই কারণে পাড়া লোকেদের কাছে তার প্রশংসায় পঞ্চমুখ। তবে এমন অদ্ভুত ব্যবহারের জন্য বহুজনের থেকে প্রতিপন্থী উপাধিটাও পেয়েছে। তবে এটি যেন তুচ্ছ তার মায়ের মুখের প্রশংসার কাছে। সে কখনোই গায়ে লাগায় না। সে শুদ্ধ চরিত্রবান পুরুষ। তাকে যারা প্রতিবন্ধী ভাবে তারা উল্টো প্রতিবন্ধী। তার মতো সৎ চরিত্রবান পুরুষকে কদর করতে জানে না বোকার দল। বেশ খানিকক্ষণ জেনারেল এনামের কেরিয়ারের বিভিন্ন সাহসিকতার গল্প শুনে সুবেদারের আগ্রহ আরও বেড়ে গেল তার প্রতি। খুশিতে আটখানা হয়ে গেল অনুসরণ করত এমন একজন ব্যক্তিকে, যার সততা, নিষ্ঠা, সাহসিকতা পথ দেখে মানুষ আক্ষেপ করতে বাধ্য হবে। সে প্রচুর কৌতূহলী গলায় জিজ্ঞাসা করল, স্যার, শুনেছি আপনার বাবাকে ব্রাশ ফায়ার করে মারা হয়েছে, কিন্তু কেন স্যার? জেনারেল এনামের হাসি মুখশ্রীতে খানিক ভাটা পড়ল। দুঃখের ছায় এসে ভিড় জমায় বয়সের চাপে ভাঁজ পড়া মুখটায়। সৌগৌরবের সহিত ব্যথিত কণ্ঠে বলল, একজন দেশ সেবক ছিল যে, আর একজন দেশ সেবকের কত দিক থেকে শত্রুর আবির্ভাব ঘটে তা ধারণার বাহিরে। তেমনই এক অনাকাঙ্ক্ষিত শত্রুর আগমনে এক বীর সেনা কর্মকর্তাকে শহীদ হতে হয়।
এমন এক গৌরবময়ী কথায় প্রেক্ষিতে ঘর কাঁপানো হাসি যেন অনাকাঙ্ক্ষিত শত্রুর আগমনের থেকেও বেশি আশ্চর্যের ব্যাপার। তেমনি এক আশ্চর্যজনক কাণ্ড করে বসল মেজর ওয়ালিউল্লাহ। জেনারেল এনামের কথা শেষ হতে সে উচ্চস্বরে হেসে উঠল। উপস্থিত সকলে অবাক হয়ে তাকায় মেজর ওয়ালিউল্লাহর হাস্যরত মুখশ্রীর দিকে। দর্পণ নিশ্চিন্তায় বিভোর ছিল, কারো এমন ঘর কাঁপানো হাসিতে তার ধ্যানচ্যুত হয়। সে ভুরু কুঁচকে তাকায় মেজর ওয়ালিউল্লাহর দিকে। এই গম্ভীর পরিবেশে এমন হাসি বেমানান লাগছে তার কাছে। হাসতে হাসতে চোখে পানি আসার উপক্রম মেজর ওয়ালিউল্লাহর, যেন দুনিয়ার সবচেয়ে হাস্যকর জোকস শুনেছে সে। জেনারেল এনামের দৃষ্টি সরু তীক্ষ্ণতর হয়। থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে সে নীরবে তাকিয়ে আছে মেজর ওয়ালিউল্লাহর দিকে। কণ্ঠ খাদেনি, শীতল কণ্ঠে শুধায়, মেজর ওয়ালিউল্লাহ, আপনি হাসছেন? মেজর ওয়ালিউল্লাহ তখনও হাসছে। হাসতে হাসতে সে চেয়ারে হেলান ছেড়ে ঠিক হয়ে বসল। বহু কষ্টে হাসি থামিয়ে হাতের নিউজ পেপারটা জাগিয়ে সকলকে দেখিয়ে বলল, সরি স্যার, অ্যাকচুয়ালি আমি মাতপুরে একটা হাস্যকর সংবাদ পড়লাম। এতটা হাস্যকর যে আমি হাসি ধরে রাখতে পারিনি। আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার। আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি কখনো হাসতে পারি না, এটা আপনি জানেন। জেনারেল এনাম কিছু বলল না, শুধু শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল। সকলে আবার আড্ডায় মশগুল হলো। তবে দর্পণে কুঁচকে যাওয়া বড়দয় মসৃণ হলো না, বরং সন্দিগ্ধ অনুভূতি তীব্রতর হয়ে তা আরও কুঁচকে যায়। সন্ধ্যা থেকে মেজর ওয়ালিউল্লাহর অস্বাভাবিক আচরণ তার দৃষ্টি আকর্ষণ কাটছে। তাকে এড়িয়ে চলছে। তার উদ্গ্রীবতা বাড়ে কখন মেজর ওয়ালিউল্লাহর সাথে কথা বলবে। মস্তিষ্কে আবারও জট পাকানো শুরু হয় নিজামের ভাইকে। তাদের সাথে সাইফ চৌধুরী মেজর ওয়ালিউল্লাহর কি সম্পর্ক? এতদিন ভাবতো এটি সাইফ চৌধুরীর অসম্পূর্ণ কেস। সে শুধুমাত্র কেসটিকে তার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করছে। কিন্তু দিনকে দিন যে কেসটা ব্যক্তিগত হয়ে দাঁড়াচ্ছে, কেসটি জুড়ে সিয়াসাত চৌধুরীর নাম যে সে ক্রমেই সহ্য করতে পারে না। মস্তিষ্কে বারবার ঘুরঘুর করছে সাইফের বলা কথাটি। সে আমার পরিদিকে নজর দিয়ে বসেছে। দিন শেষে সত্য এটাই যে সিয়াসার স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার একমাত্র কারণ সে। ভেতরটা অস্থির হয়ে উঠল দর্পণের। যতক্ষণ পর্যন্ত না কেসটি থেকে সিয়াসাত চৌধুরীর নাম নিশ্চিহ্ন করতে পারছে, ততক্ষণে এই অস্থিরতা থামবে না। আর সে জানে তার হাতে সময় খুব কম, কিন্তু এটা এখনো অজানা সে তার গন্তব্যের ঠিক কোথায় পৌঁছেছে। অন্ধকারের মতো সে কার পেছনে ছুটছে, আদতে সে কত দূর কিংবা কতটা কাছে? একের পর এক প্রশ্নবোধক চিহ্ন মস্তিষ্ক জুড়ে। স্যার, আপনার থুতনিতে দাগটা কিসের? না মানে বাচ্চাদের দাঁতের আকৃতি স্পষ্ট। এটাও কি কোনো মিশনে একা থাকাকালীন আঘাতের কারণে হয়েছে? ফের সুবেতার কৌতূহলী কণ্ঠে অদ্ভুত প্রশ্ন। দর্পণ বিরক্ত হয়। কারোর মুখে দাগ নিয়ে এত কৌতূহলে কি আছে? জেনারেল এনাম হেসে উঠল, আমোদিত কণ্ঠে বলল, এটা এক টুইটি বার্ড কামারে দিয়েছিল। সে অনেক বছর আগেকার ঘটনা। আদর এক বাচ্চা মেয়ে কাউকে আদর করতে দিত না। আমি তাকে আদর করেছিলাম বলে সে রেগে কামড়ে দিয়েছিল। বাচ্চাদের ধারালো দাঁতের ক্ষত সহজে নিশ্চিহ্ন হবে না। বলে সে উচ্চস্বরে হেসে উঠল। বাকি কর্মকর্তারাও হেসে উঠল তার সাথে। মেজর ওয়ালিউল্লাহ শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে জেনারেল এনামের থুতনির ওই দাগটির দিকে। হাসতে হাসতেই জেনারেল এনাম মেজর ওয়ালিউল্লাহর চোখের দিকে তাকায়। দুজনের দৃষ্টি মিলে যায়। সে দৃষ্টিতে তৃতীয় এক সরু দার্শনিকের ন্যায় দৃষ্টি আটকে যায়। সহনশীলতার ঊর্ধ্বে থাকা নিম্ন তাপমাত্রার এসির শীতলতায় তখন মানবদেহে জমে যাওয়ার উপক্রম। মেঝে যেন এক টুকরো বরফখণ্ড। ট্রাউজার স্থানচ্যুত হয়ে পায়ের শুভ্র ফ্যাকাশে ত্বক লাল হয়ে উঠেছে অস্বাভাবিক তাপমাত্রার কারণে। তবু মেয়েটি নিশ্চল নিঃসার অনুভূতিহীন দেওয়ালের এক কোণে বসে আছে নীরবে নিভৃতিতে। বিচ্ছেদের ভয়ে মেয়েটির অভ্যন্তরে তখন উত্তপ্ত ঠিক অগ্নিশিখার ন্যায়। সেই উত্তপ্তর কাছে হার মানে বাক্য এই অসহনীয় শীতলতা। দর্পণ ঠিক বলে, মেয়েটির ত্বক মাখনের মতো। মেয়েটির সৌন্দর্যের বর্ণনা সে দিতে পারে না। সে অবর্ণনীয় সৌন্দর্যের আজ প্রতিকূলতার বিরূপ প্রভাব স্পষ্ট। মেয়েটির শরীর রক্তশূন্য হয়ে উঠল। অন্ধকারে ঘরের এক কোণে যেন একগুচ্ছ বরফ কুচি জড়সড় হয়ে আছে। বাবা নামক সুপারম্যানের যত্নে করা মেয়েটির দেহের উপর আজ এত অনাদর কেন?
চঞ্চল অশ্রুসিক্ত চোখ দুটো ফোনে স্ক্রিনে নিবদ্ধ। চোখের চঞ্চলতায় ভেতরকার অস্থিরতা স্পষ্ট। লম্বা চিকন আঙ্গুলগুলো আবারও চালায়, আবারও বলতে ঠিক কতবার। বড় ভাই নামকরণ করা নাম্বারটিতে নিচে ঠিক 26 বার লেখা। রিং হচ্ছে, তবুও রিসিভ হচ্ছে না। হচ্ছে না কি করছে না, এমন প্রশ্ন অযথাই উকি দেয় মেয়েটির মনে। মেয়েটির মাথা কাজ করে না, প্রচুর মানসিক চাপ অনুভব করতে শুরু করে। একটা সময় আর পারল না, দুহাতে মাথা আঁকড়ে শব্দ করে কেঁদে উঠল। মেয়ের হাতে বাবা বিষ তুলে দেয়। একটা মেয়ের জন্য এর থেকে অভিশপ্ত মুহূর্ত আর কিছু হতে পারে না। সর্বদা ঝঞ্ঝাটহীন জীবনটাতে আচমকাই শক্তিশালী লহরীর ন্যায় আসতে পড়া এই কঠোর পরিস্থিতি মেয়েটির ক্ষীণ সহনশীলতায় ভঙ্গ করে দিল। চলমান একটা ঘটনা, এগুলোকে সহ্য করতে পারছে না সিয়াসা। তার জীবনটা তো এমন ছিল না। ফ্রাস্ট্রেশন, দুশ্চিন্তা, ভয়, বিচ্ছেদ, এই শব্দগুলো তো কখনোই তার জীবনে ছিল না। তবে কেন হঠাৎ করেই এই অশনির দমকা হাওয়া তাকে ছুঁয়ে যাচ্ছে? একটু দিশা খুঁজে পাওয়ার লোভে আবারও ফোন লাগে নাম্বারটিতে। একমাত্র এই লোকটাই পারে তার হাসি ফিরিয়ে দিতে। সে তো বলেছে সেসব ঠিক করে দেবে, তার মানে নিশ্চয়ই দেবে। আকাশ সম ভরসারা প্রাণ ফিরে পেল যখন ফোনটি রিসিভ হলো। কানারত মুখশ্রীতে হাসি ফুটে উঠল। সিয়াসার কম্পিত হাতে তাড়াতাড়ি করে চোখের পানি মুছতে লাগলো। লোকটাকে বলে সে সব ঠিক করে দেবে। বাচ্চাদের মতো মনে মনে এতটুকু আওড়াতে লাগলো। ওপাশ থেকে কোনো শব্দ আসার আগে প্রচণ্ড অধিকারবোধ নিয়ে সিয়াসা তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ে দিল লোকটির উদ্দেশ্যে। আপনি পাপার সাথে কথা বলছেন না কেন দর্পণ? নমনীয় কণ্ঠের কোনো জবাবের আশায় থাকলেও পুরোপুরি আশাহত করে লোকটি গম্ভীর গলায় বলল, I'm calling you later. অলসতার সহিত মেঝেতে ছেড়ে রাখা দেহটি খানিক নড়চড়ে উঠল। দেহ জুড়ে অবাকের রেশ। লোকটিকে বুঝতে পারছে না সে কি অবস্থায় আছে। কই, আগে তো তার গলার সুর শুনেই বুঝে ফেলতো তার অস্বাভাবিকতা। সিয়াসার কান্নার ফের উপচে বেরিয়ে আসতে চাইল। ঠোঁট কামড়ে কান্না আটকায় সে। আপনি কি বুঝতে পারছেন না আমি কি পরিস্থিতিতে রয়েছি? আর কত দর্পণ, আমি ঠিক আর কতবার আপনাকে এই এক কথা বলে যাব? বলতে বলতে আমি আজ এমন পর্যায়ে এসে যেখানে আপনাকে চুজিং এর অপশন দেওয়া হচ্ছে, যেটা আমি কখনো পারবো না। তবুও আপনি নির্লিপ্ত। আপনার এত নির্লিপ্ততা আমার সহ্য হচ্ছে না দর্পণ। কামরা ভর্তি সেনা কর্মকর্তারা মাঝে মধ্যে দৃষ্টি চুরি করে কানা চোখে তাকাচ্ছে চোয়াল শক্ত করে 3 আঙ্গুলের কানে ফোন চেপে ধরা লোকটির দিকে। দৃষ্টি একদম ক্রস করে দাঁড়িয়ে থাকা দুটো ফ্ল্যাগের দিকে। দর্পণের চেয়ারের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা সুবিধা ঠোঁট চেপে হাসি আটকে, কেননা দৃষ্টি প্রখরতায় থাকা কাঠিন্যতাই মনে হচ্ছে একটু পরেই ফ্ল্যাগ টুরতে আগুন ধরে যাবে। যেমন হলিউড অ্যানিমেশনগুলোতে আগুন জ্বলে ওঠে। লোকটা গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, তাও আবার এইভাবে। অনেকক্ষণ ধরেই স্যারের ফোন বাজছিল সে দেখেছে। ভেসে ওঠা পরিচিত মুখটিকে দেখে নিশ্চিত হয়েছে। কিন্তু চিন্তার বিষয় হলো এ লোক এত মাস ধরে গার্লফ্রেন্ড পালছে কীভাবে, যেখানে মেয়েরা বাবু সোনা যান না বলে পরের দিন সকালে ব্রেকআপ করে পালায়, সেখানে এ লোক করই কাঠের এই তেতো মুখ নিয়ে প্রেম করে বেড়াচ্ছে, তাও আবার সাইফ চৌধুরী মেয়ের সাথে। একদিন থেকে উচিত শিক্ষা হয়েছে ওই ডাকাতিনি। সে ঠিক জানতো ওই বেদব ডাক্তারের কপালে একটা সফট সুইট হ্যান্ডসাম স্বামী কোনোদিন জুটবে না। মেজর ওয়ালিউল্লাহ দেখা করার থেকে না করে দিয়েছে। তার সময় নেই এখন দেখা করার। উপর মহল থেকে চাপ কোয়ার্টারের নির্দেশ, তার উপর মেজর ওয়ালিউল্লাহর পিছু হেঁটে যাওয়ার বিক্ষিপ্ত দর্পণে মস্তিষ্ক। তারপর মেয়েটির এই কান্নরত কণ্ঠে একের পর এক প্রশ্ন তার মস্তিষ্কে জ্বলন্ত আগুনে ঘি ঢালানায় কাজ করলো। তবুও যথাসাধ্য নিজেকে সামলে নেওয়ার প্রয়াস চালায়। ফের গম্ভীর গলায় বলল, ব্যস্ত আছি, পরে কথা বলি। আপনার মধ্যে বিন্দু মাত্র উদ্বিগ্নতা দেখা যাচ্ছে না দর্পণ। পাপা বিয়ে ঠিক করেছে আমার, আর আমি এখনো আপনাকে অনুরোধ করে যাচ্ছি তার সাথে দেখা করার জন্য। আমিই ভুল। আপনি হয়তো কখনো সিরিয়াসই ছিলেন না আমাদের সম্পর্ক নিয়ে, তাই এত অবহেলা উপেক্ষা। আর আমি এদিকে স্বপ্নের সাগরে হাবুডুবু খাচ্ছি। দিনের পর দিনের পাপার সাথে লড়াই করছি ভালোবাসা টিকিয়ে রাখার জন্য, যেখানে দ্বিতীয়জন একদম নির্লিপ্ত। একার কন্ট্রিবিউশনে কখনো কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আপনি হয়তো কখনো আমায় অনুভবই করেননি, করলে আজ আমার এই পরিস্থিতিতে আপনার মাঝে এত নির্লিপ্ততা বিরাজ করতো না।
ক্ষণিকের জন্য নিজের হুঁশ খুইয়ে ফেলা মেয়েটির কানারত কণ্ঠে বলা অভিযোগগুলো দর্পণের বিক্ষিপ্ত মস্তিষ্কে কাটের ন্যায় চুবল। ফোন কানে চেপে সজোরে চেয়ারে লাথি লাগিয়ে ধূপধাপ পা ফেলে অফিস রুম থেকে বেরিয়ে নীরবে চলে যায়। রুক্ষ গলায় খানিক চেঁচিয়ে বলে, Come on, Siyasha. I'm continuously saying that I'm busy and you are doing such a childish behavior. তুমি কি বুঝতে পারছো না আমি কি বলছি? আমি বসে বসে খাই না, আমায় কাজ করতে হয়। প্রথমবার উঁচু আওয়াজে বলা কথাটির পরিপ্রেক্ষিতে মেয়েটির কান্নারত মুখটি স্তম্ভিত হয়ে রইল খানিক্ষণ। নিজেকে সামলাতে গেলে অষ্টপুটে তাচ্ছিল হাসি ফুটে ওঠে। দেহে ভার ছেড়ে নিশ্চল নিস্তরঙ্গতাকে সঙ্গী বানায়। মিলান কণ্ঠে বলল, অপর পাশে নিস্তব্ধতা অনেক আগে ছেয়ে গিয়েছে, তবু কানে ঠেকল ফোনটি। সরুর দৃষ্টির ক্রোধ যে অচিরেই পালিয়ে গিয়েছে। অনর দৃষ্টি নিকষ কালোয় নিমজ্জিত গগনে মিটিমিটি করে জ্বলতে থাকা তারাদের দিকে। প্যান্টের পকেট থেকে হাতটি বের করে দর্পণ। কান থেকে ফোন নামালেই হোম স্ক্রিনে ছবিটি জলজল করে উঠল। বাঁকা চোখে লালচে ঠোঁট উল্টে তাকিয়ে আছে তার দিকে। কথা বলার সময় নানা আঙ্গিভঙ্গি করে মেয়েটি। এটা খুব রেয়ার সে মেয়েটির এই আঙ্গিভঙ্গিগুলোকে ক্যামেরা বন্দি করতে সফল হয়। তেমনি মেয়েটির অজান্তেই এক রেয়ার পিকচার এটি, তার খুব পছন্দেরও। দৃষ্টি সরিয়ে নিল সে। তপ্ত শ্বাস ফেলে ফোন পকেটে ঢুকিয়ে অফিস রুমের দিকে পা বাড়ায়। দর্পণ ঢুকতেই সকল অফিসাররা নড়ে চড়ে উঠল। এখানে উপস্থিত সকলে ট্রাই-7-এর কেসটির জন্য কাজ করছে। আশা ব্যস্ত হাতে কক্ষের দ্বিতীয় দরজায় লক খুলে কাঙ্ক্ষিত কক্ষে ঢুকতেই অত্যন্ত শীতলতা হাওয়া বাড়ি খেল দেহে। দেহে নুয়ে থাকা লোমগুলো শটান হয়ে দাঁড়িয়ে গেল অতিরিক্ত ঠান্ডা হয়। পুরো ঘর অন্ধকার। অস্থির পানে এদিক ওদিক তাকাতেই চোখ যায় দেওয়ালের কোণা থেকে আসা মৃদু আলোর উৎসের দিকে। দুহাতে ফোন আঁকড়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে মেয়েটি। অক্ষিদয়ে কোনো অস্ত্র না থাকলেও নিকষ কালোই আরবিত অক্ষি পল্লবদয় ভিজে দলবদ্ধ হয়ে আছে। আশরাফ এসি বন্ধ করে ধীর পায়ে এগিয়ে যায়। হাঁটু গেড়ে ঠিক সিয়াসার সামনে গিয়ে বসে। কারোর উপস্থিতি টের পেয়ে সিয়াসা তাকায় সামনে। আশরাফ দীর্ঘশ্বাস ফেলে দুহাত বাড়িয়ে দিল। মেয়েটি নিস্তব্ধতা ভেঙে ফুপিয়ে কেঁদে উঠল। প্রবল বেগে আশ্রে পড়ে মামার বুকে। কাঁদতে কাঁদতে বলে, আশরাফ শক্ত করে জড়িয়ে ধরল ভাগ্নিকে। মাথায় হাত বোলাতে বোলাতে শান্ত করার প্রয়াসে বলল, আমার শিয়া বেস্ট, দুনিয়ার সবচেয়ে ভালো মেয়ে সে। পাপা এখন রেগে আছে, তাই ওভাবে বলে ফেলেছে। এটা মাথায় নেয় না। আমি দুলাভাইয়ের সাথে কথা বলবো, আর তোর ওই মেজরের সাথেও কথা বলবো। আমার শিয়াকে কাদায় কত বড় সাহস। এখন কান্না থামা। চোখের কি অবস্থা করেছিস দেখ। তোর ওই রক্তারা মেজর তোকে দেখলে বেহুশ হয়ে যাবে। ওঠ, ওই উর্মিলা শর্মিলারা চোখে কি যেন দেয়, শ্মশানা আলু, চল ওগুলো দিয়ে দিই। মামার করা মস্কারাও মেয়েটির কান্না থামে না। বুকের ভেতর চলাঝড় সামলে ওঠা দুষ্কর। কিছুক্ষণ বাদ সে মুখ তুলে মামার দিকে তাকিয়ে শুধায়, তোর পাপা কেন, তোর নানু ভাই, আমি, তোর মা, এমনকি যারা সামরিক বাহিনীর সাথে যুক্ত, তারা কেউ চায় না তাদের পরিবারে কেউ এর সাথে জড়াক। তাই দুলাভাইও চায় না। তোর নানু ভাইও তোর মাকে তোর পাপার সাথে বিয়ে দিতে চাইতো না। জুৎসই উত্তর না মেলায় মেয়েটি চুপ করে পড়ে রইল মামার বুকে। কান্নিস বেয়ে অনবরত গড়িয়ে পড়ছে অশ্রু। সর্বদা নরম স্বরে বলা ব্যক্তিটির মুখ থেকে শোনা ওই দড় আওয়াজ তার ভেতরকার বিচ্ছেদের ভয় আরও বাড়িয়ে দিচ্ছে। মধ্যরাতের নিশি পোকারা রাতের নিস্তব্ধতা কাটানোর তীব্র প্রচেষ্টায় মত্ত। গগনের বুকে তখন রাতের সদার্নি তার সিংহাসনে বসে বসে পুরো ধরনীতে আলো ছড়াচ্ছে। রাতের সবচেয়ে মুগ্ধকর দৃষ্টি নন্দনীয় একটি গ্রহ হলো মৃগাক্ষ। যুগ থেকে যুগান্তরের ইতিহাসে যতবার রাতের সৌন্দর্যের বর্ণনা এসেছে, ততবারই সেই বর্ণনার মুখ্য ছিল মৃগাক্ষ।
সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত এর প্রতি মুগ্ধ হয়নি এমন আদম সন্তান খুঁজে পাওয়া দুষ্কর। আশা করা যায় সভ্যতার শেষের মুহূর্ত পর্যন্ত এর প্রতি মুগ্ধতা বজায় থাকবে। তাই তাকে অন্ধকার রজনীর সর্দানি বলে খুব একটা অপরাধ হবে না। ছুটে আসা আলোকছটায় ধরনীর উক্ত প্রান্তের কোনায় কোনায় আলোকিত হয়ে আছে। সেই আলোয় দৃশ্যমান দোদুল্যমান বাটারফ্লাই গাছগুলো। বারান্দায় ঝুলন্ত বাগানে সবুজের মাঝে টকটকা লাল রঙা বাটারফ্লাই গাছটির দুর্ধর্ষ রাজত্ব চলছে। চাঁদের আলোয় সেই নজরকাড়া টকটকে রংটি অনেকটা দৃশ্যমান। সকাল হলে তার টকটকে লাল পাতা দুটো ডানার মতো ছড়িয়ে থাকে। সন্ধ্যা হলেই আবার ডানা নেই, পাতা দুটো একত্রিত হয়ে যায়। তাই এই সৌন্দর্যের কাছে সবুজ অ্যারোহেড গাছটির মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সর্বদা মাথা নিচু করেই ঝুলে থাকে। কারণ ওই বাটারফ্লাই গাছটি সবার আগে সকলের আকর্ষণ করে নিজের আকর্ষণীয় রঙের দ্বারা। বারান্দার গদিতে হাত পা ছড়িয়ে বসে থাকা সাইফের মাথার উপর 3টা বাটারফ্লাই গাছ ঝুলছে। অনেকক্ষণ ধরেই সাইফ এখানে বসে আছে। সকলের আকর্ষণকারী এই গাছটির প্রজাপতির ডানার আকৃতির ন্যায় পাতাগুলো চুপসে থম মেরে বসে আছে। কেননা সাইফ নামক দৃষ্টিধারী মানবটির একটু আকর্ষণ কাটতে পারেনি সে। এ তো ভারী অপমান। এসেছে থেকে হাতের ওই পোশাকটির দিকে তাকিয়ে হয়তো তাতে ইগো হার্ট হয়েছে তার। কি এমন আছে ওই পোশাকটিতে? তার ডানাদের থেকেও সুন্দর বুঝি। সাইফ কোলের উপর পোশাকটিতে অনবরত হাত বুলিয়ে যাচ্ছে। এই পোশাকটি কোথায় কি আছে সেসব জানে। একটা ম্যাটারনি ফ্রক। কল্পনায় ভেসে উঠল রঙিন অতীতগুলো। আনমনে হেসে উঠল সাইফ। সেদিন বৃহস্পতিবার ছিল। কর্মজীবনের শুরু থেকে আশফাক আহমেদ অজানা কারণে সাইফকে সহ্য করতে পারত না। পুরোপুরি অজানা নয়, একটু আন্দাজ আছে তার। হয়তো তার ঐধ্যতা জেদি আচরণের কারণে। সেটা যাক, ওই জাদ্রেল তাকে পছন্দ করুক বা না করুক তাতে তার কি? তার মেয়ে তো পছন্দ করে, তাতে সে সন্তুষ্ট। তবে তার সন্তুষ্টটিতে খানিক কুনজর পড়ে অবশ্যই আশফাক আহমেদের। গত সপ্তাহে দুর্ভাগ্যক্রমে আশফাক আহমেদ জানতে পেরে যায় সাইফ এবং আশার প্রণয়ের কথা। সেই থেকে সাইফের ওপর 3rd ডিগ্রি টর্চার চলছে। সকাল 5:30টায় ডিউটি শুরু হয়। ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম সেই শিডিউলের মধ্যেই খুঁজে পাওয়া যায় না। তার মধ্যেই কুরুর ব্যবহার তো আছেই। ডিউটি শেষ হওয়ার পরও কোনো সুনির্দিষ্ট টাইম নেই কারো। কখনো রাত 2টো তো কখনো 3টা। ও হ্যাঁ, সাথে হুমকি ধামকি ফ্রি। এই যেমন তার মেয়ের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখলে চাকরি খেয়ে নেবে, জেলে পুড়ে দিবে। হাস্যকর হুমকি ধামকি সাইফের চারিধারেও ঘেঁষতে পারে না। তার ক্ষতি সাধন তো দূরের কথা, ভবিষ্যতে শ্বশুর তাই দাঁতে দাঁত চেপে সাইফ সহ্য করে নেয় সকল অত্যাচার। সাইফের বাবা একজন সরকারি ব্যাংক কর্মকর্তা। তারা 2 ভাই। বড় ভাই বাবার মতো সরকারি কর্মকর্তা, ভদ্রগুণে একদম বাবার অবিকল তার বড় ভাই। আর সাইফ ঠিক তার উল্টোটা। ছেলের ঔদ্ধত্য আচরণে সাইফের বাবা প্রচুর রাগারাগি করতেন। সে কখনোই চাইতে না ছেলে এমন কোনো চাকরি করুক, কিন্তু সাইফ মহা তেরা। এই কাজে সে ফ্যান্টাসি খুঁজে পায়। সরকারি চাকরির মতো বোরিং চাকরি করে পেটমোটা ঘুষখোর হতে সে ইচ্ছুক নয়। রাত বিরাতে ঘরে আসা, দূর দূরান্তে মিশনে যাওয়া, ছেলের রক্তাক্ত দেহ দেখতে তার বাবা কোনো ক্রমেই রাজি নয়। রোজকার ঝগড়ার অবসান করে সে একদিন রাত 3টার সময় সাইফকে ঘাত ধরে ঘর থেকে বের করে দেয়। বলেছে সুস্থ সবল টাইমলি যেদিন ডিউটি থেকে ফিরতে পারে সেদিনই শুধু ঘরে ফিরে যেন, এছাড়া যেন রাস্তায় ঘুমায়। বাবার এমন কঠোর আচরণে সেই রাত সাইফ ভবঘুরে হয়ে ঘুরে বেরিয়েছিল। সকাল হতেই পথ শিশুদের নিয়ে একসাথে নাস্তা করে বাবার ঘরে জানালার কাজ ভেঙেছে ঢিল ছুঁড়ে। তারপরে হাসি মুখে অফিসে গিয়েছিল। তখনই নিজের জন্য একটা আলাদা ফ্ল্যাট কেনে। যেদিন ডিউটি টাইমলি শেষ না হয় সেদিন নিজের ফ্ল্যাটেই ঘুমায়। এ নিয়ে সাইফের মায়ের আহাজারির শেষ নেই। স্বামীর সাথে রাগ করে বহুদিন স্বামীর কামরা ত্যাগ করে অন্যত্র থেকেছে ভদ্রমহিলা। যদিও এতে সাইফের সরকারি চাকরিজীবী বাপের কিছু আসে যায় না। সাইফ 13 তো আর শুধু হয়নি, সেখানেও এই ভদ্রলোকের হাত রয়েছে। রাত 3:15 সাইফ ক্লান্ত অবসন্ন দেহটি টেনে হিসে নিজের ফ্ল্যাটে ঢুকলো। তার ডিউটি শেষ রয়েছে 2টোয়। হোটেল থেকে খেয়ে বাসা পর্যন্ত আসতে আসতে এতটা বেজে গিয়েছে।
ইউনিফর্ম জুতো সহই সোজা গিয়ে বিছানায় ধপ করে উবু হয়ে শুয়ে পড়ল। মিনিটের মাঝেই ঘুমিয়ে পড়ল সাইব। খুবই ক্লান্ত ছিল। 5 মিনিটের মাথায় ঘরটি ছনছনিয়ে উঠল মোবাইলের অনবরত রিংটনে। সাইব ঘুমের ঘরে ফোন কানে তোলে, কেউ ফুপিয়ে কাঁদছে। সাইবের সেদিকে খেয়াল নেই, সে তন্দ্রা আচ্ছন্ন। আশা কাঁদতে কাঁদতে বলল, পাপা আমার বিয়ে ঠিক করেছে সাহেব, আপনি কিছু করুন। সারাদিন তো মাথার ভেতরে ঘোরে এই পাপ পেটি, কিন্তু ঘুমের মাঝেও এই পাপ পেটি এখন তাণ্ডব শুরু করেছে। সাইফের কানে যাচ্ছে আশার সব কথা, কিন্তু মাথা কাজ করছে ঘুমে বিভসে। আশা বারবারই সাইফকে ডাকছে। আশা এবার খানিক চেঁচিয়ে উঠল, সাহেব আপনি কি শুনতে পারছেন? আচমকা কান ফাটানো চিৎকারে সাইফের হতচকিত হয়ে লাফ দিয়ে উঠল। ওই শালা কে রে? শালার বাপ বেটি সারাদিনে এত মাথা খাও, তাতে হয় না এখন স্বপ্নেও এসেছিস মাথা খেতে। তোদের দুটোকে আমি দেখে নেব। সাহেব নিজের ভাষা ঠিক করুন, নয়তো আপনার চাকরি খেয়ে নিব। সাইফের ঘোর ভাঙে আবারও ভেসে আসা রিনরিনি নারী কণ্ঠে। এদিক ওদিক তাকে নিজের অবস্থান আন্দাজ করতে পারল। সে চকিতে পড়ে থাকা মোবাইল হাতে নেয়। কলে আসা সাইফ জিভ কাটল। পরপরই সে দাঁত কিরমির করে তাকায় ভেসে থাকা ছবিটির দিকে। স্বাধীন বাপ চাকরি খাওয়ার হুমকি দেয়। সারাত বেটি এই দুটোকে সে দেখে নেবে, বিয়ে করে 2 দিন না খাইয়ে রাখবে বেটিকে, তারপর দেখবে বাপ বেটি কিভাবে চাকরি খাওয়ার হুমকি দেয়। আর বাপকে তো সামনে রেখে মেয়েকে চুমু খাবে। এটাই ওই জাদ্রেল আশফাক আহমেদের উচিত শিক্ষা হবে। সে দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে ফোন কানে তুলল। হুমকি ধামকি দেওয়া শেষ হলে যা বলতে ফোন করেছো তাই বলে ফোন রাখো, ঘুমাবো। তোমার বাপ সারাদিন খেতে দেয়নি, 2টো পর্যন্ত ডিউটি করিয়েছে, তার ড্যাশ ড্যাশ। তোমাকে বললাম না, না হলে তো আবার বেয়াদব ভুলবে। যা বলার তাড়াতাড়ি বলো। পাপা আমার বিয়ে ঠিক করেছে। বিয়েতে নাচার মানুষ পাচ্ছ না? আমি আসবো। সাইফ! আশা চেঁচিয়ে উঠল রাগে। সাইফ ঢুলছে, ঘুমিয়ে পড়ে যাচ্ছে। সে আর বসে থাকতে পারছে না। ধপ করে বালিশে মুখ ডুবিয়ে কোনো মতে মাপচিয়ে বলল, দুঃখিত আশা, তুমি তোমার ওই জাদরেল থুরি তোমার পাপার কথায় ভয় পাচ্ছ কেন? তোমার সাইফের উপর তোমার বিশ্বাস নেই? হ্যাঁ, ওই জাদ না মানে তোমার বাপ। ও শিট, এই লোকটাকে তো আমি সম্মানই দিতে পারি না। তোমার বাবার সামনে থেকে তোমাকে আমার ঘরে তুলে আনবো, এটা শুনে রাখো। এখন নিজেও একটু ঘুমাও আর আমাকেও একটু ঘুমাতে দাও প্লিজ। তোমার পায়ে পড়ি, রাত 3টা বাজে। ধন্যবাদ সাইফ, ভালোবাসি। সাইফ শোনে না। শীতের মধ্যেই নাক টানছে। বিয়ের আসর থেকে বর্তমান সেনাপ্রধান আশফাক আহমেদের একমাত্র মেয়েকে নিয়ে পালিয়েছে তারই তত্ত্বাবধানে কর্মরত এক জুনিয়র কর্মকর্তা। ওয়েন্ডিং ভেন্যুতে নিমন্ত্রিত 7 জন কর্মকর্তা যারা সাইফের ঘনিষ্ঠ বন্ধু, তারাও এই অপকর্মের সাথে জড়িত। আশফাক আহমেদ পুরো ফোর্স লাগিয়ে দিয়েছে ঢাকা থেকে যেন কোনো বাস গাড়ি কিচ্ছু বের হতে না পারে। আশফাক আহমেদ লাস্ট ওয়ার্নিং দিয়েছিল ওয়ালিওয়ালাকে 2 ঘন্টার মাঝে যদি তার মেয়েকে তার সামনে না এনে দিতে পারে তবে সাইফসহ সকলকে চাকরি থেকে সাসপেন্ড করা হবে। 7 জন বাধ্যগত ছেলের মতো মাথা নেড়ে সেখান থেকে বের হয়ে আসে। তার ঠিক 10 মিনিটের মাথায় গেট দারোয়ান আশফাক আহমেদকে একটা খাম দেয়, যার মধ্যে কাবিননামার কপি এবং একটি চিঠি দেয়। চিঠিতে লেখা, চাকরি গেলে চাকরি পাওয়া যাবে স্যার, কিন্তু বন্ধু খুশি হারিয়ে গেলে তার ফেরত পাওয়া যাবে না। তাই দুঃখিত স্যার। সাইফার আসা ঠিক আছে, আপনার দোয়া প্রার্থী। আশফাক আহমেদ রেগে ফেটে পড়ে। 7 জনের অভিভাবককে অফিসে ডেকে যাচ্ছে তাই ভাবে অপমান করে, সাথে সাসপেন্ড লেটারও ধরিয়ে দেয়। চলতি মাসে বেতন তো দূরের কথা, সকলের অভিভাবক আসলেও সাইফের অভিভাবক আসেনি। তাই আশফাক আহমেদ বাধ্য হয়েই সাইফের বাড়িতে যায়। সেখানে গিয়ে বুঝলো সাইফ কেন এত রক দ্বারা জেদি উচ্ছেনে যাওয়া একটি ছেলে। সাইফের ঘরের ডোর বেল বাজতেই সাইফের বাবা গম্ভীর মুখে দরজা খুলে দেয়। আশফাক আহমেদ তার ফোর্সের সাথে দাঁড়িয়ে আছে। সে স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করল, জি, কাকে চাই? আশফাক আহমেদের রাগ তত্তর করে বেড়ে যায়। কেমন দায়িত্বহীন বাবা, নিজের ছেলে এত বড় অপরাধ করেছে আর এই লোক এখনো জিজ্ঞাসা করছে কি চাই। সে চড়াও হয়ে উঠল তার উপর। কাকে চাই মানে? কেমন বাবা আপনি? আপনার কি বিবেক বুদ্ধি আছে কোনো? আপনার ছেলে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে আর আপনি বলছেন কাকে চাই? কোথায় আপনার ছেলে? এক্ষুনি বের করবেন তাকে আমার সামনে। তাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমার মেয়েকে নিয়ে পালানোর দুঃসাহস সে কিভাবে পায়?
সেনাবাহিনীর ভিড়। আশফাক আহমেদের এমন গর্জনে অন্যান্য ফ্ল্যাটের সকলে জড়ো হয়ে গেল সেখানে। তবে সকলকে অবাক করে দিয়ে সাইফের বাবা শান্ত গলায় বলল, আমার একটাই ছেলে, সে হলো সাদাব, যে তার স্ত্রী এবং মায়ের সাথে খাবার খাচ্ছে এখন। আপনি চাইলে আমি তাকে ডাকতে পারি। বলে সে সাদাবকে ডেকে পাঠায়। সাদাব এসে ভদ্রতার সহিত তাকে সালাম দেয়। সালাম গ্রহণ করার মতো সুবুদ্ধি আর ঠান্ডা মস্তিষ্ক এখনই আশফাক আহমেদের। সে গর্জে উঠল, আপনি মশকরা করছেন আমার সাথে? আপনার সাথে আমার মশকরা করার মতন সম্পর্ক আছে কি? ভালোই ভালো ছেলের ঠিকানাটা বলুন, সে কোথায় আছে, আমার মেয়ে কোথায় আছে, কেমন আছে, নয়তো আপনাদের 3 বাপ ছেলেকে আমি কোর্টে উঠিয়ে ছাড়বো। আমি তো বলেছি আমার আর কোনো ছেলে নেই, বাকিটা আপনার ইচ্ছা, আপনার যা করার আপনি করতে পারেন। রাত হয়েছে, ডায়াবেটিসের ওষুধ আছে, আপনি এখন আসতে পারেন।